আজকে তোমাদের শুরু করব হচ্ছে যে তরঙ্গের উপরিপাত, যেটাকে বলা হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভস। সুপারপজিশন যে প্রিন্সিপালটা, সেটা কি জিনিস সবার আগে একটু জানা দরকার। সেটা হচ্ছে যে এখানে আমরা এতদিন যেটা পড়লাম, প্রথমত আমরা যেটা পড়েছিলাম সিম্পল হারমোনিক মোশনের একটা ইকুয়েশন পড়েছিলাম। সেখান থেকে আমরা দেখেছিলাম যে এস এ সাইন ওমেগা টি বা একস ওমেগা টি এই জাতীয় ছিল। সেখান থেকে একটা এক্স যুক্ত একটা টার্মকে তার সঙ্গে ঢুকিয়ে আমরা ওটাকে চলতরঙ্গের ইকুয়েশন বানিয়েছিলাম, অর্থাৎ একটা তরঙ্গ যে কিনা চলাচল করবে তার ইকুয়েশন আমরা পেয়েছিলাম যে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স বা প্লাস কে এক্স এই জাতীয় কিছু একটা, অর্থাৎ এক্সের একটা ভূমিকা সেখানে ছিল। তার মানে সে চলছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে। আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে যে সুপার পজিশন, অর্থাৎ উপরিপাত, একটার উপর আরেকটা গিয়ে পড়বে। ঠিক আছে, একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গ গিয়ে যদি পড়ে তাহলে কি হবে সেটা নিয়ে আমাদের আলোচনা। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এই, বেশ বড় চ্যাপ্টার, অনেক কিছু আছে এবং এটাই প্রায় অর্ধেক, ধরো এই সাউন্ডের যে চ্যাপ্টার তার অর্ধেক এটাই। তো এখানে যেটা হয় তোমরা অলরেডি জেনেছো আগের দিন, যে তরঙ্গ যখন একটা মাধ্যমের মধ্যে দিয়ে যায়, তোমরা জানো যে মাধ্যমের কণাগুলোকে সে নিজের মতো করে কাঁপায়। ঠিক আছে, মাধ্যমের কণাগুলো কিন্তু কাঁপবে। সেটা তরঙ্গের অভিমুখে, গতির অভিমুখেও কাঁপতে পারে, অথবা তরঙ্গ যে অভিমুখে যাচ্ছে তার লম্ব বরাবরও কাঁপতে পারে। ঠিক আছে, যে দু ধরনের তরঙ্গের কথা তোমরা পড়েছো। এখন কথা হলো যে একটা মাধ্যমের মধ্যে দিয়ে যদি দুটো তরঙ্গ যাওয়ার চেষ্টা করে, বা একটা মাধ্যমের মধ্যে দিয়ে একটা তরঙ্গ যাচ্ছিল আর একটা তরঙ্গ যদি এসে পড়ে তার উপরে, তাহলে কি হবে? তাহলে দুটো তরঙ্গ, তারা মাধ্যমটাকে দুজনে দুরকমভাবে কাঁপাতে চাইবে। একটা তরঙ্গ একভাবে কাঁপাতে চাইবে তার মতো করে, আর একটা তরঙ্গ তার মতো করে কাঁপাতে চাইবে। এবং সেই কাঁপানোটা দুজনের একই রকম নাও হতে পারে, এবং হবে নাই প্রায় ধরে নিতে হবে বেশিরভাগ সময়, যেহেতু দুটো আলাদা আলাদা তরঙ্গ। তাহলে তাদের কাঁপানোর ধরন দুরকম হবে। অর্থাৎ তাহলে মাধ্যমের কণাকে দুজন দুরকমভাবে কাঁপানোর চেষ্টা করছে। মাধ্যমের কণাকে কাঁপালে কি হয় আমরা জানি, যে মাধ্যমের কণাগুলো একটা সরণ দেখতে পাই আমরা। আমরা আগের চ্যাপ্টারে পড়েছি যে তরঙ্গের গতি ছিল এক্স অক্ষ বরাবর, এবং মাধ্যমের কণাগুলোর যে সরণ ছিল সেটা ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর তার একটা সরণ ছিল। তাহলে দুটো তরঙ্গ যদি দুরকমভাবে সরণ সৃষ্টি করে ওয়াই অক্ষ বরাবর, বা যে কোনো দিকেই বলো না কেন, তাহলে তাদের একটা লব্ধি সরণ সৃষ্টি হবে, কারণ সরণ একটা ভেক্টর রাশি। দুটো ভেক্টরের যদি এরকম ক্র্যাশ হয় বা একটা যোগ যোগ হয় একসাথে এসে পড়ে, আমরা যেটা বলের ক্ষেত্রে দেখেছি বা ভেক্টর রুলসগুলো আমরা যখন দেখেছি, যে একটা বলকে যদি দুজন মিলে আঘাত করো পায়ে পায়ে, তাহলে দেখা যায় যে দুজনেই দুদিকে যেদিকে পাঠাতে চাইছো সেদিকে না গিয়ে বলটা একটা তৃতীয় দিক অবলম্বন করে। তো এখানেও ঠিক তাই, অর্থাৎ আমাদেরকে লব্ধি বার করতে হবে আমাদেরকে। সিম্পল কথা হচ্ছে তাই, লব্ধি, স্মরণের লব্ধি। তাহলে দুজনে দুদিকে স্মরণ ঘটাতে চাইছে, তার একটা লব্ধি পাবো, সেটাই হবে আমার হচ্ছে লব্ধি তরঙ্গের দিক, বা সেটাকে আমি বলবো হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন, অর্থাৎ উপরিপাত। তাহলে এখানে আমরা কি দেখেছি, যে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে কি কি ঘটতে পারে সেগুলো আমি একটু উল্লেখ করব। সেটা হচ্ছে যে এক নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে যে স্থানু তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ। কি সেটা না, যদি দুটো একই জাতীয় তরঙ্গ তারা যদি উপরিপাতিত হয়, তাহলে কি হবে না, তাহলে তারা কিন্তু স্থির হয়ে যাবে। ঠিক আছে, এইটাকেই বলছে স্থানু তরঙ্গ, অর্থাৎ তারা কিন্তু আর চলাচল করবে না। দুটো চলতরঙ্গই কিন্তু একসাথে যদি উপরিপাতিত হয়, তাহলে দেখা যাবে যে তারা বিপরীত দিক থেকে এসে যদি উপরিপাতিত হয়, অর্থাৎ আমি তাদেরকে তাদের ফেজটাকে মানে অপোজিট ফেজে করে দেবো। একটাকে যে ফেজে রাখবো, অপরটাকে অপোজিট ফেজে রাখবো, কিন্তু তারা সেম ওয়েভ হবে দুজনেই। তাদের যদি উপরিপাতিত করি আমি, বা সুপারপজিশন যদি ঘটাই, তাহলে দেখা যাবে যে তারা ওই মাধ্যমের মধ্যেই তারা থেমে থাকছে। ঠিক আছে, এই ঘটনাকে বলা হয় স্থানু তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ। আরও যে ঘটনাগুলো ঘটতে পারে সেগুলো নিয়ে পরে আলোচনা করব, সেটা আমি এখন লিখে রেখেছি, দেখো স্বরকম্প বা বিটস বলে, এবং ব্যতিচার বা ইন্টারফারেন্স, এগুলো পরে আছে তোমাদের আলোচনায়, পরে আলোচনা। মেন আমার এই আজকের যে আলোচনা সেটা হচ্ছে যে স্টেশনারি ওয়েভ, অর্থাৎ তারা থেমে থাকবে কিন্তু চলাচল করবে না। তো সেটা আঁকার জন্য আমি অলরেডি দেখো দুটো তরঙ্গ আমি নিয়ে নিয়েছি, চলো তরঙ্গ ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আর একটা নিচ্ছি এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, অর্থাৎ এই দিকে আসছে। আমি যদি এইখানে ধরে নিই, এটা আমি এমনও করতে পারি যে আমি দুটো তরঙ্গ সৃষ্টি করব না, আমি একটাই তরঙ্গ সৃষ্টি করব, এবং আর একটা তার যেটা প্রতিফলিত হয়ে আসছে সেই তরঙ্গটাকে আমি দ্বিতীয় তরঙ্গ হিসেবে ধরে নেবো। যেমন সিম্পলি ধরলাম একটা তার আছে, যে তারটাকে আমি ধরে কাঁপিয়েছি, এরকম একটা তার আছে, এই তারটাকে সাপোজ আমি এইখানে ধরে টেনে ছেড়ে দিলাম, অর্থাৎ সে কাঁপতে শুরু করলো।
কাঁপতে শুরু করলো, অর্থাৎ তরঙ্গটা যেতে শুরু করলো এদিকে। তরঙ্গটা এখানে যেহেতু এখানে ফিক্সড করে আটকানো আছে, এই দুটো প্রান্তকে আটকে রেখেছি আমি, অর্থাৎ সে কী করলো, এখানে এসে প্রতিফলিত হয়ে সে আবার ফিরে আসবে, অর্থাৎ এদিকে ফিরে আসবে। একটা জিনিস পরিষ্কার যে দুটো তরঙ্গ তাহলে কিন্তু আমার সেম তরঙ্গ হবে। হ্যাঁ, এখানে ঠিকই যে প্রতিফলনের ফলে কিছুটা হয়তো তোমরা বলতে পারো যে হ্যাঁ বিস্তার কমে যাবে বা আমি সেগুলোকে অ্যাভয়েড করছি বা নেগলেক্ট করছি সেই জিনিসগুলোকে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে তারা একই থাকবে, বাট তারা কিন্তু ইন অপোজিট ফেজে থাকবে, এটা কিন্তু পরিষ্কার, কারণ তারা প্রতিফলিত হয়ে আসছে একজন। অর্থাৎ দেখো দুজনে দুরকমভাবে সেম দুটো তরঙ্গ আসছে পরস্পর, এবং তারা উপরিপাতিত হলে কি ঘটনা ঘটবে, ঠিক আছে, তারা উপরিপাতিত হলে কি ঘটবে সেটাই আমাদের এখানে আলোচ্য বিষয় আজকে। আচ্ছা, কি হবে না হবে সেগুলো আমি পরে আসবো আলোচনায়। তার আগে যেটা বলা দরকার সেটা হলো যে আমার দুটো তরঙ্গ যখন মুখোমুখি উপরিপাতিত হলো, তখন এই যে মধ্যবর্তী যে অঞ্চল, সেই অঞ্চলে তারা মিলিত হলো। মিলিত হওয়ার পর এরকম একটা লুপ তৈরি করবে, ঠিক আছে, লুপ তৈরি করবে। তারা কিন্তু তখন আর চলাচল করার অবস্থায় থাকবে না। এই লুপটা কী জিনিস না, লুপটা হচ্ছে যে দেখা যাবে যে ঘটনাটা দেখা যাবে সেটা হচ্ছে যে যে কোথাও তারা হয়তো দেখব যে সর্বোচ্চ বিস্তার নিয়ে এরকম ফুলে ফেপে আছে, আবার কোথাও কিন্তু তারা একদম কোনো কম্পমান অবস্থায় নেই, অর্থাৎ তাদের স্মরণটা শূন্য হয়ে গেছে। কোথাও হয়তো তাদের স্মরণটা ম্যাক্সিমাম, এই যে একবার উপরের দিকে ম্যাক্সিমাম, নিচের দিকে ম্যাক্সিমাম, এই জায়গায় নিয়ে কাঁপছে। আবার কোথাও দেখব যে তারা কিন্তু কোনো স্মরণ নেই। পরবর্তী এই জায়গায় আবার তাদেরকে দেখব যে ম্যাক্সিমাম, আবার দেখব যে পরের জায়গায় এখানে তাদের কোনো স্মরণ নেই। অর্থাৎ এই ধরনের ঘটনা আমি দেখতে পাবো, কোথাও স্মরণ ম্যাক্সিমাম বা বিস্তার ম্যাক্সিমাম, কোথাও তাদের কোনো বিস্তার নেই, অর্থাৎ শূন্য। এবং একদম যে প্রান্ত দুটো সেখানে অবশ্যই বিস্তারটা শূন্য হবে, কারণ যেহেতু এই দুটো আটকানো আছে, কাজে এদেরকে কাঁপানো সম্ভব না কোনোভাবেই, ঠিক আছে। এখন এখানে আমরা দুটো তিনটে টার্মের নাম শুনবো, কেন হচ্ছে সেই ব্যাখ্যা আমি পরে আসছি, আগে আমি ঘটনাটা বলছি কী ঘটতে চলেছে। তো এই যে সমস্ত জায়গায় স্মরণটা ম্যাক্সিমাম হচ্ছে, উপরের দিকে একবার নিচের দিকে, এই যে ম্যাক্সিমাম স্মরণ হচ্ছে, সেই জায়গাগুলোকে আমার বলা হয় সুস্পন্দ বিন্দু, ঠিক আছে। যেসব জায়গায় স্মরণটা ম্যাক্সিমাম হচ্ছে, তো কাঁপছে। যেখানে দেখছি যে স্মরণটা একদম শূন্য হয়ে আছে, সেই জায়গাটাকে বলে নিস্পন্দ বিন্দু। ইংরেজিতে এটাকে বলে অ্যান্টিনোড। সুস্পন্দ বিন্দুকে বলা হয় অ্যান্টিনোড, নিস্পন্দ বিন্দুকে বলা হয় নোড। নোড এবং অ্যান্টিনোড, তাহলে নোড এবং অ্যান্টিনোড দুটো শব্দের সঙ্গে তোমরা পরিচিত হবে। যেখানে যে বিন্দুতে তাহলে স্মরণটা সর্বোচ্চ হচ্ছে সেগুলোকে আমি অ্যান্টিনোড বা সুস্পন্দ বিন্দু বলছি, এবং যেখানে স্মরণটা শূন্য হচ্ছে সেখানটাকে আমি নিস্পন্দ বিন্দু বা নোড বলছি। এখন এরকম যদি কোথাও স্মরণ ম্যাক্সিমাম এবং কোথাও স্মরণ শূন্য হতে থাকে, তাহলে দেখো এরকম একটা লুপের সৃষ্টি হবে, যেটা আমি লুপ বলছিলাম এতক্ষণ ধরে। এই লুপগুলোর সৃষ্টি হবে, ঠিক আছে। এখন এই লুপগুলো সম্পর্কে একটু জানি। এই লুপগুলোর সঙ্গে তোমরা কিছুটা কিন্তু পরিচিত। একটা মজার জিনিস এখানে দেখা দরকার, যে দেখো এই যে যদি দুটো পাশাপাশি লুপকে আমি ধরি, তাহলে সেখানে এই তরঙ্গের তোমার যে ফেজে আছে, পরবর্তী লুপে কিন্তু বিপরীত ফেজে চলে যাচ্ছে তরঙ্গটা, ঠিক আছে। আবার তার পরবর্তী স্টেপে কিন্তু আবার তার থেকে বিপরীত ফেজে চলে যাচ্ছে। এবং আমরা খুব ভালো করেই জানি যে এখান থেকে শুরু করে জিরো থেকে শুরু করে ম্যাক্সিমাম হয়ে আবার জিরোতে এসে আবার উল্টো দিকে ম্যাক্সিমাম হয়ে আবার জিরো, অর্থাৎ এটা পুরোটাকে আমি একটা তরঙ্গ দৈর্ঘ্য বলে ভাবি। তাহলে যদি এটা পুরোটা যদি একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়, তাহলে এই যে দুটো যে নিস্পন্দ বিন্দু পরপর, অর্থাৎ একটা লুপ যদি বলি সিম্পলি একটা লুপের দৈর্ঘ্য, তাহলে একটা লুপের দৈর্ঘ্য কত হবে? তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে ওটা λ/2 হবে। সো একটা লুপের দৈর্ঘ্য হচ্ছে λ/2, তার মানে দুটো নিস্পন্দ বিন্দুর পাশাপাশি যে দূরত্ব সেটাই হচ্ছে λ/2। এবং একটা লুপ তৈরি করতে গেলে পাশাপাশি দুটো নিস্পন্দ বিন্দু আমার দরকার, এবং তাদের মধ্যেখানে একটা সুস্পন্দ বিন্দু থাকবে। তাহলে দুটো নিস্পন্দ বিন্দু n দুটো নিস্পন্দ বিন্দু, তার মধ্যে একটা সুস্পন্দ বিন্দু দিয়ে একটা লুপ সৃষ্টি করছে, এবং দুটো নিস্পন্দ বিন্দুর পরস্পর যে দূরত্ব সেটা হচ্ছে λ/2, অর্থাৎ হাফ অফ দ্য ওয়েভলেন্থের অর্ধেক। আচ্ছা, এবার যদি বলি যে একটা নিস্পন্দ বিন্দু আর একটা সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত, মানে একটা নয়, নিস্পন্দ বিন্দু তার ঠিক পাশের সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত? λ/4 হবে, ঠিক আছে। বুঝতে পারছো যে এখানে ম্যাক্সিমাম হচ্ছে আমার এটা, λ/4 হবে। আচ্ছা, এটাও পরিষ্কার তোমাদের এখান থেকে যদি আমি ফেজের যদি ইয়েতে বলি, তাহলে দুটো নিস্পন্দ বিন্দুর মধ্যে পারস্পরিক যে ফেজ ডিফারেন্স সেটাকে হচ্ছে পাই হচ্ছে ফেজ ডিফারেন্স, ঠিক আছে।
অর্থাৎ পাই ফেজ ডিফারেন্স থাকছে, আর একটা নিস্পন্দ বিন্দু আর ঠিক তার পাশের সুস্পন্দ বিন্দুর মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে π/2, ঠিক আছে। এখানে দূরত্বটা হচ্ছে λ/4। তাহলে এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু অনেক সময় ছোটো ছোটো অঙ্ক করতে গেলে আমার কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে লুপ পেয়েছি কতগুলো, 1 2 3 4টে লুপ পেয়েছি, আমি দেখতে পাচ্ছি 4টে লুপ, ঠিক আছে। আচ্ছা, বেশ, এই হচ্ছে ঘটনাটা ঘটে। তোমরা যদি একটা তারকে কাঁপিয়ে দাও যে কোনো একটা জায়গায় হাত দিয়ে, তাহলে এই ঘটনাটা ঘটবে। এখন এটা কিভাবে সৃষ্টি হয় যদি বলি, এর একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন রয়েছে, সেটা আমি দেখব। কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বই থেকে একটু পড়াবো, সেটা হচ্ছে যে গ্রাফিক্যালি এটা কিভাবে তৈরি হচ্ছে, সেটা লেখচিত্রের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করব। সে কারণ এটা একটু জানা দরকার। পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট আমি বলতে পারছি না, বাট এটা কিন্তু তোমাদের জিনিসটা জানা দরকার যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটছে ওখানে, ঠিক আছে। আমি বইটা একটু বার করে নিচ্ছি, একটু সময় দাও আমাকে। বেশ, আমি তোমাদের বইটা নিয়ে এসেছি, যেখানে আমি ছবিটা অনেক ভালো আছে, আমি নিজে আঁকলে হয়তো এত ভালো ছবি হতো না, যার জন্য আমি নিয়ে এসেছি। এখানে দুটো ভিন্ন কালার দিয়ে বোঝানো হয়েছে, একটা দেখো কন্টিনিউয়াস লাইন টেনেছে আর একটা ডট ডট দিয়ে টেনেছে, অর্থাৎ একটা ওয়েভ নাম্বার 1 যে ওয়েভটা, অরিজিনাল যে ওয়েভটা যাচ্ছে সেটাকে আমি কন্টিনিউয়াস লাইন দিয়ে বুঝিয়েছি, আর যেটা তোমার ওই দিক থেকে যেটা আসছে অর্থাৎ প্রতিফলিত যে ওয়েভটা, সেটাকে ডট ডট লাইন দিয়ে বুঝিয়েছি। এই দুটো প্রান্তে রয়েছে দুটো ওয়েভ, এবার এখানে সুপার ইম্পোজ করছে। জিনিসটা খুব ভালো করে এবার বুঝে নেবে যে কীভাবে জিনিসটা হচ্ছে। তো অ্যাট টাইম t=0, ঠিক আছে, অর্থাৎ যখন টাইমটা 0, তখন আমি শুরু করি। যেখানে দেখো টাইম 0 মানে কিন্তু আমি একটা তরঙ্গ চলতে শুরু করলে আমি সেটাকে 0 টাইম ধরছি না, আমি 0 টাইম ধরছি কখন না সুপার ইম্পোজ করার পর, ঠিক আছে। সুপার ইম্পোজ না করা পর্যন্ত আমি কিন্তু টাইম শুরু করছি না, তো সুপার ইম্পোজ করে গেছে, এখন আমি 0 টাইম ধরছি, অর্থাৎ এই অবস্থায় তারা রয়েছে। এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে মূল যে তরঙ্গ এবং তার বিপরীত দিক থেকে যে আসা যে তরঙ্গ, অর্থাৎ প্রতিফলিত যে তরঙ্গ, তারা কিন্তু পরস্পর বিপরীত ফেজে অবস্থান করছে, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে না, এদের যে লব্ধি সেটাকে লাল দাগ দিয়ে বোঝানো হয়েছে। দেখো, প্রথম তরঙ্গটা উপরের দিকে ম্যাক্সিমাম অবস্থানে গেছে, এ নিচের দিকে ম্যাক্সিমাম অবস্থানে গেছে, তাহলে এদের যদি লব্ধি করি অ্যাকচুয়ালি এই দুটো তরঙ্গে, তাহলে কী হবে, স্ট্রেট লাইন হবে। এটা কিন্তু লুপ নয়, কিন্তু ভালো করে মাথায় রাখবে, এই দেখতে লুপের মতো লাগছে বাট লুপ নয়, কিন্তু লুপ তৈরি হয়নি কিন্তু এখনও, অর্থাৎ আমার স্ট্রেট লাইন আমি পাবো, অর্থাৎ কোনো সরণ হবে না। এদিকেও তাই, কিন্তু মূল তরঙ্গ নিচের দিকে ম্যাক্সিমামের দিকে গেছে, আর ডট ডট যে তরঙ্গটা আছে অর্থাৎ প্রতিফলিত তরঙ্গ, সেটা উপরের দিকে ম্যাক্সিমাম গেছে, অর্থাৎ এখানেও কিন্তু লব্ধিটা কিন্তু শূন্য হবে। লব্ধি শূন্য মানে সিম্পলি এই রেড দাগটা, অর্থাৎ কণার ওয়াই অক্ষ বরাবর কোনো সরণ হচ্ছে না, তাই লব্ধিটাকে শূন্য ধরা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ এই জায়গায় রয়েছে। নেক্সট t/4 টাইম পর, অর্থাৎ 1/4 টাইম পিরিয়ডের 1/4 টাইম পর কি ঘটনাটা ঘটছে, ঘটনাটা এটাই ঘটছে যে তরঙ্গ দুটো কিন্তু এগোচ্ছে তখন, ঠিক আছে। এগোনো পিছনো করার পর কি ঘটনাটা ঘটছে, যদি মানে মুভ করে, কারণ তখনও কিন্তু মুভটা করছে, ও এদিক থেকে আসছে, ও এদিক থেকে আসছে, ঠিক আছে। এবার থামবে, কিন্তু ওরা স্টপ হবে, এখন কিন্তু থেমে থাকেনি। আচ্ছা, তাহলে এদিকে যদি যাই, তাহলে দেখো এ তরঙ্গ এইখানে ছিল, এটা যদি 1/4 টাইম সরে যায়, তাহলে কি হবে, বি থেকে গিয়ে শুরু হবে, এখানে এ থেকে উঠেছিল, এটা বি থেকে উঠবে, আর ম্যাক্সিমামটা কোথায় হবে, সি এর মাথায় হবে, হয়েছে তাই। দেখো নীল, শুধু ডট ডট পুরো নীলটাকে দেখো, মেন নীলটাকে, বি থেকে শুরু হয়েছে, সিতে গিয়ে ম্যাক্সিমাম হয়েছে, আবার নেমে গিয়ে ডিতে গিয়ে মিনিমাম হয়েছে, অর্থাৎ জাস্ট তোমার λ/4 করে শিফট করে গেছে, ঠিক আছে। λ/4 করে শিফট করেছে, ধরো এটা বিতে চলে এসছে, বি পয়েন্টটা সিতে চলে গেছে, সিটা ডিতে চলে গেছে, t/4 টাইম পর মানে তাই কিন্তু দাঁড়ায়, ঠিক আছে। আচ্ছা, একইভাবে ডট ডট যে তরঙ্গটাকে দেখানোর চেষ্টা করছে সেইটাও কিন্তু সরছে, ঠিক আছে। সেও কী করেছে না, ইটা তাহলে ডিতে চলে আসবে, ডি পয়েন্টটা সিতে চলে আসবে, সিটা বিতে চলে যাবে, অর্থাৎ সেখানেও দেখো তাহলে তুমি এই ফোলা জায়গাটা কিন্তু, এই ইটা যদি সরে আসে ডি এর কাছে, তাহলে এই ফোলা জায়গাটা কী হবে, সি এর মাথার উপর চাপবে, অর্থাৎ এখানে তাহলে কন্টিনিউয়াস লাইন যে মূল তরঙ্গ, তার ফোলা জায়গাটাও তোমার মানে পজিটিভ অ্যাক্সিস ওয়াই অক্ষর বরাবর, ফোলা জায়গাটা তাহলে সি এর মাথায় থাকছে, এর ক্ষেত্রেও ডট ডটের ক্ষেত্রেও ফোলা জায়গাটা সি এর মাথায় থাকছে, অর্থাৎ সি বিন্দুতে দেখা যাচ্ছে যে দুজনে কিন্তু সেম ফেজে আছে, দুটো তরঙ্গই সেম ফেজে আছে এবং একই দিকে আছে, অর্থাৎ সেম ফেজেই আছে,
একই জায়গাতে উপরিপাতিত হচ্ছে। তার ফলে কী হবে, তাদের যে লব্ধি অর্থাৎ লাল সেটা কি আরও বড় হয়ে যাবে, এরকম করে আরও বড় হয়ে লব্ধিটা এলো। অর্থাৎ এইখানেই কিনা সরণটা ম্যাক্সিমাম হয়ে গেল তারের, অর্থাৎ এইখানেই কিন্তু একটা লুপ তৈরি হলো। ঠিক আছে, অর্থাৎ বিডি এর মধ্যে একটা লুপ কিন্তু তৈরি হলো। এটা কিন্তু লুপ নয়, এটা কিন্তু দুটো তরঙ্গ মুভ করছে তখন। ঠিক আছে, এট টাইম টি ইকুয়াল টু 0 দুটো তরঙ্গ জাস্ট মুভ করছে, মুভ করার পর এটা হচ্ছে। আচ্ছা, উপরিপাতিত হচ্ছে এখানে। তাহলে এইখানে আমি একটা লুপ পেলাম। এবার আরও T/4 সময় পর যদি আমি যাই, অর্থাৎ T/4 সরে এসেছি, আরও T/4 সরে গেলাম, তার মানে অ্যাকচুয়ালি T/2 সরলাম টোটাল, তখন কি হবে না, তখন তাহলে এই বি পয়েন্টটা সিতে চলে যাবে, সি পয়েন্টটা ডিতে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে বি পয়েন্টটা যদি সিতে যাই, তাহলে সি এর সরণটা কত হবে, 0 হয়ে যাবে। তখন দেখো প্রথম তরঙ্গের ক্ষেত্রে যদি ভাবি, যেটা কন্টিনিউয়াস লাইন, 0 হয়ে যাবে। আচ্ছা, সি পয়েন্টের ফোলা জায়গাটা ছিল, সেটা যদি শিফট করে ডিতে, তাহলে ডি এর জায়গাটা, দেখো ডি এর জায়গাটা তাহলে উপরের দিকে ফুলে গেছে। আচ্ছা, এবার এর ক্ষেত্রে কি হবে, ডট ডট যে তরঙ্গটা, তার ক্ষেত্রে দেখো ইতে ছিল আমার ফোলা জায়গাটা, ডিতে গিয়ে একদম 0 হয়ে গেছিলো সরণটা, তাহলে এটা ডিতে চলে আসবে, আর এই 0 সরণটা সিতে চলে আসবে। তাহলে আবার কিন্তু দুটো তরঙ্গের 0 সরণই কিন্তু সিতে গিয়ে মিট করছে। ঠিক আছে, এবং তখন দেখো আবার কিন্তু ওরা দুটো তরঙ্গই কিন্তু বিপরীত ফেজে চলে আসছে T/2 টাইমে। অর্থাৎ তখন কিন্তু আবার আমার সরণটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর সরণটা কিন্তু 0 হয়ে যাবে, লব্ধি সরণটা, কারণ দুটো তরঙ্গই কিন্তু বিপরীত ফেজে তাদের ম্যাক্সিমাম ভ্যালুটাকে রিচ করছে। অর্থাৎ প্রথম তরঙ্গ তখন নিচের দিকে ম্যাক্সিমাম হয়েছে, দ্বিতীয় তরঙ্গ তখন উপরের দিকে ম্যাক্সিমাম হয়ে গেছে, অর্থাৎ লব্ধি 0 হবে সিম্পলি। আচ্ছা, তাহলে T/4 টাইম পর আমি দেখতে পাচ্ছি যে সি বিন্দুর যে সরণ অ্যাট টাইম টি, আমি শুধুমাত্র সি বিন্দুতে চলে আসি, অন্য কোনো বিন্দুতে যাব না, সি বিন্দু নিয়ে ভাবি শুধু এখন। ঠিক আছে, সি বিন্দুর সরণ টি ইকাল টু 0 টাইমে 0 ছিল, টি ইকাল টু T/4 সময়ে সি বিন্দুর সরণ ম্যাক্সিমাম হয়েছে, টি ইকাল টু T/2 সময়ে গিয়ে সি বিন্দুর সরণ 0 হয়েছে। আবার যদি একইভাবে আরও T/4 টাইম সরে যাই, তাহলে দেখব যে সবগুলোকে যদি একটু একটু করে শিফট করে দিই আমার আগের মতো করে, তো দেখব যে ম্যাক্সিমাম নিচের দিকে দুটো তরঙ্গই একই ফেজে অবস্থান করছে সি বিন্দুতে গিয়ে, অর্থাৎ নিচের দিকে ম্যাক্সিমাম ভ্যালু বিস্তার তারা পাবে। অর্থাৎ তখন কিন্তু নিচের দিকে তোমার সরণটা ম্যাক্সিমাম হবে সি বিন্দুর, অর্থাৎ এখানে একটা লুপ তৈরি হবে। তাহলে বি আর ডি বিন্দুর মধ্যে লুপটা তৈরি হচ্ছে, যেখানে বি আর ডি কিন্তু দেখো মাথায় রাখা দরকার, কোনো অবস্থাতেই কিন্তু দেখো বি আর ডি বিন্দু কিন্তু তারা কিন্তু কখনোই কিন্তু সরণ পাচ্ছে না, কোনোভাবেই ওয়াই অক্ষের দিকে সরণ পাচ্ছে না, কারণ এখানে দেখতে পাচ্ছি যে গোটা তারটাই ওয়াই অক্ষ বরাবর সরণ 0। এখানে দেখো সি বিন্দুতে তারটা ফুলে ফেপে উঠেছে ঠিকই, কিন্তু বি বিন্দু আর ডি বিন্দুতে কিন্তু তার সরণ 0। এখানেও দেখো সি বিন্দুতে গিয়ে তার সরণ 0, বি তো ডি সবসময় গোটা তারটাই 0। এখানেও আবার সি বিন্দুতে তারটা নিচের দিকে ফুলে উঠেছে, কিন্তু বি ডি কিন্তু আবারও 0। অর্থাৎ বি আর ডি এই দুটো কিন্তু কন্টিনিউয়াস 0 সরণেই থাকছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে তাদের কিন্তু কোনো সরণ হচ্ছে না ওয়াই অক্ষের দিকে, তার মানে তারা অলওয়েজ নিষ্পন্দ বিন্দু ক্রিয়েট করছে। তাহলে এইভাবেই কিন্তু তোমার জিনিসটা তৈরি হচ্ছে। এবার কি হলো না, তাহলে বি আর ডি দুটো নিষ্পন্দ বিন্দু আমি পেয়ে গেলাম ওখানে, এবং দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে মধ্যেই কিন্তু একটা করে লুপ তৈরি হচ্ছে। তাহলে দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে যে তারের যে অংশ, সেই অংশটা তার মানে একবার উপরের দিকে ফুলবে, একবার নিচের দিকে ফুলবে। অ্যাকচুয়ালি সিম্পলি ব্যাপারটা কিন্তু তাই, উপরের দিকে একবার যা ফুলে উঠবে, একবার নিচের দিকে ফুলে উঠবে, কিন্তু এত দ্রুত হয় জিনিসটা যে তোমার ওটাকে খালি চোখে দেখলে লুপ বলেই মনে হবে। এত দ্রুত হচ্ছে জিনিসটা, ঠিক যেরকম তুমি ফ্যান ঘোরালে ফ্যানের ব্লেডগুলো যে কয়েলের সঙ্গে যে আটকে থাকে, সেটা যেমন দেখা যায় না, মনে হয় যেন ফাঁকা ভেতরটা, আবার আসতে চললে দেখা যায়, এটাও ঠিক তাই। এত দ্রুত এটা এই ওঠানামা করছে এই সি এর বিন্দু জায়গাটা, যে তোমার দেখলে পরে মনে হবে যেন এরকম একটা লুপের মতো, ঠিক আছে, জাস্ট একটা লুপের মতো তাই মনে হবে, এই জন্য ওটাকে লুপ বলছে। সো আমি এই জন্য এই জিনিসটাকে নিয়ে এলাম, বই থেকে বোঝালে বোধহয় তোমাদের সুবিধা হবে। আরেকবার দেখবে ভিডিওটা, দরকার হলে আরেকবার ভালো করে দেখে নেবে রিপিট করে, তাহলে বেশি হবে, নাহলে আর অলরেডি লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা করো অনেকটা। সো এবার আমরা চলে আসবো ম্যাথামেটিক্যাল যে স্টেপগুলো আছে বা ম্যাথামেটিক্যাল ডিডাকশানগুলো আছে, সেই ডিডাকশানে আমি চলে আসবো। অলরেডি আমি দুটো ইকুয়েশান নিয়েছি, চলতরঙ্গের ইকুয়েশান, প্রোগ্রেসিভভাবে দুটো ইকুয়েশান, যেটা একটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে -kx, আর একটা নিয়েছি +kx, অর্থাৎ দুজনে বিপরীত দিক থেকে আসছে, বাট তারা কিন্তু বাকি সব ক্ষেত্র
তারা কিন্তু একই, অর্থাৎ বিস্তার, তাদের কম্পাঙ্ক, তাদের ল্যামডা, তাদের বাকি সব কিছু একই। অর্থাৎ এবার যদি তাদেরকে যোগ করি, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু y1 প্লাস y2, সিম্পলি যোগ, কারণ লব্ধি তরঙ্গ আমি বার করতে যাচ্ছি। তাহলে যৌগিক কোণের ফর্মুলা তোমরা যথেষ্ট ভালো জানো, দ্যাট ইজ 2a সাইন ওমেগা টি কস কে এক্স। আচ্ছা, এবার আমি এটাকে কস কে এক্স আর 2a কে নিয়ে এ ড্যাস্ট করে নিলাম, অর্থাৎ এ ড্যাস্ট ইকুয়াল টু 2a কস কে এক্স লিখলাম, এবং এটাকে ওয়াই ইকুয়াল টু জাস্ট সিম্পলি আমি y ইকুয়াল টু এ ড্যাশ সাইন ওমেগা টি, অর্থাৎ আবার একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন আমি পেলাম। ঠিক, সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন পেলাম। তফাৎ শুধু এক জায়গাতেই, সেটা হচ্ছে যে যে বিস্তারটা আমি পেয়েছি এ ড্যাশড, এই বিস্তার এ ড্যাশটা কিন্তু দেখতে পাচ্ছি যে 2a cos kx, অর্থাৎ এক্সের ওপর নির্ভরশীল। এই বিস্তার কিন্তু ধ্রুবক নয়। আমি কিন্তু সিম্পল হারমোনিক মোশনে যে বিস্তারটা পেয়েছিলাম সেই বিস্তারটা কিন্তু ধ্রুবক ছিল, ঠিক আছে, কিন্তু এখানে দেখো এক্সের ওপর নির্ভরশীল, অর্থাৎ এক্স, সিম্পলি কথা হচ্ছে যে বিস্তার ধ্রুবক নয়। যত আমি তরঙ্গের এদিকে মুভ করতে থাকবো তার এক্সের মান পাল্টাবে, তত বিস্তারের মান পাল্টাতে থাকবে, ঠিক আছে। বেশ, তাহলে এই এক্সের মানের ওপরেই কিন্তু আমার বিস্তারটা নির্ভর করবে। সে বিস্তারটা ম্যাক্সিমাম হবে না উল্টো দিকে ম্যাক্সিমাম হবে, না জিরো হবে, না কি হবে, সব কিছুই কিন্তু এই এক্সের ওপরে নির্ভর করছে। অর্থাৎ আমার কাছে এক্স খুব ভাইটাল হয়ে দাঁড়ালো। পাশাপাশি আরও একটা জিনিস পরিষ্কার হয়ে দাঁড়ালো যে এই যে ইকুয়েশনটা আমি পেলাম, লব্ধি তরঙ্গের যে ইকুয়েশনটা আমি পেলাম, আমি যদি এই ইকুয়েশনটাকেই ধরি, প্রথম ফর্মটাকে, অর্থাৎ এ ড্যাশ ধরার আগে, এই ইকুয়েশনটা কিন্তু কোনো অবস্থাতেই আমি চলতরঙ্গের যে ইকুয়েশন পেয়েছি, অর্থাৎ এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এই ইকুয়েশনের সঙ্গে সিমিলার নয়। অর্থাৎ তার মানে এটা পরিষ্কার যে এই ইকুয়েশন কিন্তু চলমান নয়। তাহলে লব্ধি তরঙ্গ কিন্তু চলমান নয়, এটাও কিন্তু প্রমাণিত। কারণ চলমান তরঙ্গ হতে গেলে বা প্রোগ্রেসিভ ওয়েভ হতে গেলে ইকুয়েশন হতে হবে এই ফর্মে, তবেই বুঝবো যে আমি ওটা চলছে এক্স অক্ষ বরাবর পজিটিভ দিকে অথবা নেগেটিভ দিকে, আমি বুঝতে পারি। বাট এই যে সম্পর্ক, সাইনও আছে, কসও আছে, বাট তারা মাল্টিপল আকারে আছে, এই সম্পর্ক থেকে প্রমাণ কোনোভাবেই বোঝা, মানে এটা আমি বলবো না যে চলছে, মানে চলছে না। অ্যাকচুয়ালি পরিষ্কার কথা, সিম্পলি কথা যে চলছে না। এটা হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশনকে হয়তো রিপ্রেজেন্ট করতে পারে সে, বাট সে কিন্তু চলছে না, এটা কনফার্ম। অর্থাৎ স্থাণু তরঙ্গ সৃষ্টি হয়ে গেছে বা স্টেশনারি ওয়েভ সৃষ্টি হয়ে দুটো তরঙ্গের উপরিপাতের ফলে। কী ধরনের উপরিপাত? না, যখন দুটো সেম ওয়েভ বিপরীত দিক থেকে এসে উপরিপাতিত হচ্ছে তখন। ব্যাস, এবার আমি চলে আসি এ ড্যাশকে নিয়ে পড়ে যাই। আমার ফোকাস এবার এ ড্যাশ, অর্থাৎ 2a cos কেটাকে আমি 2π/λ লিখে নিয়েছি ইন্টু এক্স, ঠিক আছে। আচ্ছা, এবার এক্সের মান যদি আমি λ/2, 2λ/2, 3λ/2, এবার অর্থাৎ λ/2 এর মাল্টিপলগুলো নিতে শুরু করি, এবার জিরোটাকেও ধরবো, জিরোতেও যদি নিই তাহলে কি কি পাচ্ছি দেখি একবার। সবগুলোকে বসাও, দেখো কসের টার্মে জিরো যদি বসিয়ে দাও তাহলে cos 0 1 ম্যাক্সিমাম, অর্থাৎ এ ড্যাশ ইকুয়াল টু 2a, ঠিক। আচ্ছা, λ/2 যদি বসাই, λ/2 বসালে কী দাঁড়াচ্ছে, 2 কেটে যাচ্ছে, cos পাই সিম্পলি থাকছে, অর্থাৎ cos পাই -1। বেশ, আচ্ছা, আবার যদি 2λ/2 বসাই তাহলে cos 2π চলে আসবে, cos 2π 0, ম্যাক্সিমাম +1, অর্থাৎ একবার পাই আসবে, একবার -পাই, একবার পাই আসবে, একবার 2π আসবে, অর্থাৎ পাই হলে -1, 2π হলে +1, অর্থাৎ এ ড্যাশ তাহলে ±2a হবে। অর্থাৎ এই যে পয়েন্টগুলোতে এক্সের এই সব মানের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি সুস্পন্দ বিন্দু পাচ্ছি, কারণ বিস্তারের একটা ম্যাক্সিমাম ভ্যালু আমি পাচ্ছি এক্সের এই মানগুলোর জন্য, সুস্পন্দ বিন্দু আমি পাচ্ছি। আবার যদি আমি এক্সের x = λ/4, x = 3λ/4, x = 5λ/4, এই সব পয়েন্টগুলোকে নিতে শুরু করি, তাহলে দেখো, বা 2n + 1 × λ/4, হ্যাঁ এটা কিন্তু অড মাল্টিপল নিতে হবে। হ্যাঁ, 2n + 1 আমি ওই জন্যই লিখেছি λ/4 এর, কারণ এটাকে যদি তুমি ইভেন মাল্টিপল করো, অর্থাৎ 2 দিয়ে গুণ করো, তাহলে দেখো 2 কেটে গিয়ে λ/2 হয়ে যাচ্ছে, তাহলে তো ওইটাই চলে এলো আবার, তাহলে আমার তা কিন্তু করা যাবে না। 3λ/4, 5λ/4, অর্থাৎ বিজোড় গুণিতকগুলো, λ/4 এর বিজোড় গুণিতকগুলো, এবার এগুলোকে এখানে বসাও, এগুলো সবগুলোকে বসাও, দেখো তুমি π/2 চলে আসবে, cos π/2 মানে cos 90 0, অথবা 3π/2 আসবে 0, এইসব আসবে, 5π/2 আসবে, অর্থাৎ π/2 এর মাল্টিপল আসবে, তখন সবসময় কিন্তু 0 হবে, এক্সকে মানে যাই হোক না কেন কসের মান 0 হয়ে যাবে, অর্থাৎ এর আস কিন্তু 0, অর্থাৎ নিস্পন্দ বিন্দু তৈরি হবে। তাহলে দেখতে পাচ্ছি যে λ/4 এর, λ/4, 3λ/4 এ আমি সব নিস্পন্দ বিন্দুগুলো পাচ্ছি।
আর ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু ল্যামডা বাই টু এইসব জায়গায় কিন্তু সুস্পন্দ বিন্দু পাচ্ছি। যদি তোমাদেরকে আমি আর একবার ছবিটা দেখাই, গ্রাফের ছবিটা একটু আগে দেখালাম, যেটা যে এই যে আমার শুরু করেছিলাম এখান থেকে শুরু করার পর দেখো অ্যাকচুয়ালি যদি এটা গোটা হোল মানে পুরো তরঙ্গটা যদি এটা হয়, তাহলে ল্যামডা বাই ফোর কি বি বিন্দু আমরা জানি, ল্যামডা বাই টু কত সি বিন্দু, মানছি তো অর্ধেক তরঙ্গ। তাহলে দেখো সি বিন্দুতে কিন্তু আমি সুস্পন্দ বিন্দু পাচ্ছি, ওই যে বললাম ল্যামডা বাই টুতে আমি সুস্পন্দ বিন্দু পাবো, ল্যামডা বাই ফোর বি বিন্দু নিস্পন্দ বিন্দু, ডি কত থ্রি ল্যামডা বাই ফোর, সেখানেও নিস্পন্দ বিন্দু। তাহলে দেখো ডি বি সর্বদা নিস্পন্দ বিন্দু পাচ্ছি, কিন্তু সিতে কিন্তু সুস্পন্দ বিন্দু ল্যামডা বাই টুতে। ঠিক আছে, এটা কিন্তু আমার মনে রাখতে হবে। দেখো ল্যামডা বাই টু সিতে ল্যামডা বাই নিস্পন্দ বিন্দু, অর্থাৎ দুটো কিন্তু আমার মিলে গেল এখানে ছবির সঙ্গে। বেশ, আচ্ছা, তাহলে এখান থেকে আমি আর একবার লিখে রেখেছি যে পরপর দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ল্যামডা বাই টু, অর্থাৎ হাফ অফ দ্য ওয়েভলেন্থ। আবার পরপর দুটো নিস্পন্দ বিন্দু যদি নিই তাদের মধ্যেও দূরত্ব ল্যামডা বাই টু। ঠিক আছে, আর একটা সুস্পন্দ আর ঠিক পরবর্তী নিস্পন্দের মধ্যে দূরত্ব ল্যামডা বাই ফোর, এগুলো একটু মনে রাখবে। নেক্সট আমার যেটা আছে সেটা হচ্ছে যে একটা তার করা টান, মানে তোমার একটা তার নেব যেটা টান টান অবস্থায় রয়েছে এবং বি পয়েন্টে দেখো এখানে আমি দিয়ে রেখেছি, এ এবং বি পয়েন্টে আমি এদিকে আটকে রেখেছি তারটাকে। তারটা দৈর্ঘ্য আমি দেখে নিয়েছি এল, স্মল এল ধরেছি, অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরো, এটা এক্স ইকুয়াল টু এল, দুটো পয়েন্ট নিয়েছি, তার জন্য আটকানো আছে। এখানে আমি সাপোজ যে কোনো একটা পয়েন্টে ওটাকে একটু ধরে টেনে ছেড়ে দিয়েছি, ঠিক আছে, এবং সে কাঁপতে শুরু করেছে। ঠিক, কাঁপতে শুরু করার পর কী হবে না, সেই তরঙ্গটা যাবে গিয়ে এখানে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসবে এবং দুটো তরঙ্গ পরস্পর পরিবর্তিত হবে। আচ্ছা, এইভাবেই কিন্তু আমরা যে কোনো জিনিসকে, তোমার যে বাদ্যযন্ত্রগুলো আমাদের থাকে সেখানে কিন্তু আমরা এইভাবে বাজিয়ে থাকি। তোমরা অনেকে দেখে থাকবে গিটার বাজানোর সময় একটা জায়গা থেকে হিট করা হয়, ধরে কাঁপিয়ে দেওয়া হয়, টেনে ছেড়ে দেওয়া হয়, এসব হয় সেতার বা এইসব ক্ষেত্রে। তো এখানে আমি প্রথম তরঙ্গটাকে ধরেছি ওয়াই ইকুয়াল টু এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। পরবর্তী যে তরঙ্গটা সেটা যেহেতু এদিক থেকে এই পথে আসছে, তাহলে কে এক্স প্লাস ওমেগা টি ধরেছি, প্লাস ফাই ধরেছি, এটা ফেজ ডিফারেন্সটাকে আমি ফাই ধরেছি। হ্যাঁ, আমি তোমাদেরকে আগেরবার বলেছিলাম যে বিপরীত ফেজে থাকবে, অর্থাৎ ওটা তোমার পাই ফেজে ডিফারেন্স তৈরি হবে, কিন্তু আমাকে তো এখানে বলে দেয়নি, তো আমি জানিও না সেটা, আমি অতটা অ্যাজাম্পশন করবো, সো আমি এটা ফাই ধরে নিচ্ছি। ফাইয়ের মান কী বেরোচ্ছে আমি দেখবো সেটা পরে। ঠিক আছে, তো আমি এটাকে ফেজ মানে প্রতিফলিত যে তরঙ্গটা তার ফেজটাকে আমি ফাই ধরেছি, মানে মূল তরঙ্গের সঙ্গে তার ফেজ ডিফারেন্স ফাই ধরেছি। এবার আমি দুটোকে অ্যাড করব, অর্থাৎ এই দুটো তরঙ্গকে অ্যাড করব। তাতে আমি কি পাচ্ছি, তোমরা যৌগিক কোণের ফর্মুলা লাগাবে, দেখবে এগুলো ওই বাই টু আসে, অর্থাৎ করে টোরে কেটে কুটে দেখবে যে যেটা দাঁড়াবে যে ওয়াই ইকুয়াল টু টু এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ বাই টু কস কে এক্স প্লাস ফাইভ বাই টু। ঠিক আছে, এই টার্মটা আসবে কিন্তু। হ্যাঁ, এটা এই কে এক্স আর ওমেগা টি যেহেতু দুবার করে আসছে, দেখবে বাই টুতে কেটে গিয়ে ওটা মানে একবারই আসবে, কিন্তু ফাইটা যেহেতু সিঙ্গেল আছে সেহেতু ওর নিচে টুটা চলে আসছে। এই যে পরিষ্কার কথা। তাহলে ওয়াইয়ের আমি একটা এক্সপ্রেশন পেলাম এইটা, টু এ সাইন ওমেগা টি ফাইভ বাই টু প্লাস কস কে এক্স প্লাস ফাইভ বাই টু। আবারও পরিষ্কার যে এই সমীকরণটা থেকে পরিষ্কার যে ওয়াই কিন্তু কোনো প্রোগ্রেসিভ ওয়েভ নয় বা কোনো চলমান ওয়েভ নয়। ঠিক আছে, থেমে আছে। আচ্ছা, এবার এখান থেকে আমাকে ফাইয়ের মানটা বের করে আনতে হবে, কারণ ফাইটা সম্পূর্ণ একটা অজানা রাশি, আমি বুঝতে পারছি এখানে। প্রথমে তাহলে ফাইটাকে বার করতে হবে, কিন্তু কী করে বার করবো, তাহলে সেটা বার করার জন্য আমার কিছু কন্ডিশন লাগবে, কিছু শর্ত লাগবে, কিছু বাউন্ডারি কন্ডিশন আমাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ বাউন্ডারি কন্ডিশন যেটাকে বলে সেটা হচ্ছে যে আমার কিছু শর্ত কিন্তু আমাকে এখানে দিয়ে দিয়েছে। কি শর্ত না, এক নম্বর হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো এটা, আর এক্স ইকুয়াল টু এল এটা। এই দুটো জায়গা যেহেতু বাঁধা অবস্থায় রয়েছে, তাই এদেরকে তুমি কোনো অবস্থাতেই কাঁপাতে পারবে না, ওয়াই অক্ষ বরাবর অ্যাটলিস্ট তুমি কাঁপাতে পারবে না এদেরকে। ঠিক আছে, বা কোনো দিকে কাঁপাতে পারবে না। তাই জন্যে এই দুটো বিন্দুতে কিন্তু সর্বদা নিস্পন্দ বিন্দু তৈরি হবে, এই একদম শেষ প্রান্ত বিন্দু। তাই জন্য ওয়াইয়ের সরণ, ওয়াই অক্ষ বরাবর সরণ কিন্তু সর্বদা শূন্য হবে। অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতেও এক্স ইকুয়াল টু এলও শূন্য হবে। অর্থাৎ আমি একটা শর্ত পেয়ে গেলাম। এই শর্তটা আবার বসাই, অথবা তোমরা দেখে থাকবে ইন্টিগ্রেশনের সময় এটা যে ধ্রুবকটা আছে সি, ধ্রুবকটার মান তোমরা কিছু শর্ত প্রয়োগ করে ধ্রুবকটার মান বের করানো, এখানেও ঠিক তাই। এই শর্তটা এবার আমি প্রয়োগ করব, দেখি প্রয়োগ করে কি হয়। অর্থাৎ আমি এক্স ইকুয়াল টু জিরো ধরছি, প্রথমে এক নম্বর সমীকরণে বসাচ্ছি। এক্স ইকুয়াল টু যদি জিরো বসায়, অর্থাৎ এই টার্মটা জিরো হয়ে গেল, টু এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ বাই টু কস ফাইভ বাই টু এক্স জিরো, তাহলে ওয়াইও কিন্তু জিরো হবে। ঠিক আছে, তাই জন্য আমি ওয়াইটাকে এখানে জিরো করেছি।
আচ্ছা, এই ইকুয়েশান থেকে আমি কি দেখতে পাচ্ছি না, তাহলে এই দুটো রাশির গুণফল যদি জিরো হয় তাহলে আইদার সাইন টার্মটা জিরো নাহলে কস টার্মটা জিরো। এবং সাইন টার্মটা জিরো কিন্তু হবে না, কারণ সাইন টার্মটা এই কারণেই জিরো হবে না, সাইন যদি জিরো হয় তাহলে প্রথম কথা ইকুয়েশানটা থাকছে না। টি এর সমস্ত মানের জন্যেই দেখো এখানে ইকুয়েশানটা কিন্তু ভ্যালিড। তাহলে ও যদি জিরো হয়ে যায় তাহলে তো সেটা দাঁড়ালো না, টি এর সব মানের জন্যেই ইকুয়েশানটা ধ্রুবক হলো, তো প্রথমেই জিরো হয়ে গেল, অর্থাৎ সাইন পার্ট কিন্তু জিরো নয়। জিরো হচ্ছে এই কস 5/2টা। কস 5/2 যদি জিরো হয় তাহলে 5/2 ইকুয়াল টু পাই/2, ঠিক আছে। অর্থাৎ 5/2 ইকুয়াল টু পাই/2 জিরো, অর্থাৎ 5 ইকুয়াল টু পাই। অর্থাৎ আমার এই যে ফেজ ডিফারেন্সটা আমি যে বলছিলাম যে অপোজিট ফেজে থাকা মানে তাদের ফেজ ডিফারেন্স হবে পাই, এটা আমি প্রথম দিন থেকে বলে আসছি তোমাদেরকে, এবং তোমরা কিন্তু এটা মাথার মধ্যে গেঁথে নেবে যে দুটো পয়েন্ট অপোজিট ফেজে আছে মানে তাদের মধ্যে পাই ফেজ ডিফারেন্স আছে। যদি পাথ ডিফারেন্স কত বলে সেটা তোমরা 2π/λ সঙ্গে ইকুয়েশান আছে সেখানে বের করে নিতে পারবে। আচ্ছা, বাট আমার দেখতেই পাচ্ছি যে পাই ফেজ ডিফারেন্সটা আমি পেয়ে গেলাম তাহলে, অর্থাৎ প্রতিফলিত রশ্মির যে তোমার সঙ্গে মূল যে তরঙ্গের, প্রতিফলিত তরঙ্গের সঙ্গে মূল যে তরঙ্গের যে ফেজ ডিফারেন্স সেটা পাই। তাহলে সেটাকে আমি এবার বসাই, সেটাকে যদি আমি এখানে বসিয়ে দিই 5/2 এর পরিবর্তে যদি পাই/2 বসাতে শুরু করি তাহলে দেখো এবার চেহারাটা বদলে যাবে। কি বদলে যাবে না, 2a সাইন পাই/2 প্লাস ওমেগা টি প্লাস কস ইন্টু কস পাই/2 প্লাস কে এক্স। এবার সাইনটা এটাকে পাই/2 করলে এটা কস হয়ে যাবে, কস ওমেগা টি। বাস ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন যেহেতু পজিটিভ হয় তাহলে এটা পজিটিভই থাকবে, বাট কস পাই/2 প্লাস কে এক্স, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কসের মান কিন্তু নেগেটিভ হয়, তো এখানে একটা নেগেটিভ আসছে যার ফলে ঠিক মাইনাস সাইন কে এক্স হয়ে যাবে কিন্তু এটা, ঠিক আছে। আচ্ছা, তো -2a cos ওমেগা টি প্লাস ইন্টু কে এক্স দাঁড়াচ্ছে। আরও একটা কন্ডিশন এবার আমি অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এল, এক্সের মানটা এল বসাবো, তাতেও কিন্তু ওয়াই জিরো হয়, অর্থাৎ বি বিন্দুতে। সেটা যখন বসালাম তখন কি দাঁড়াচ্ছে না, আমার আবারও কিন্তু আমার সেই জায়গাটা আসছে যে আইদার তাহলে কস টার্মটা জিরো অথবা সাইন টার্মটা জিরো। তাহলে এখানেও দেখো যেহেতু টি এর সব মানের জন্য ইকুয়েশনটা আমার সত্য হচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই জিরো হতে পারে না, এটা জিরো হলে তো তাহলে মানে ইকুয়েশনটাই ইনভ্যালিড হয়ে যায় পুরোপুরি, অর্থাৎ আমার সাইন কে এল টার্মটাই জিরো। তাহলে সাইন কে এল যদি জিরো হয় তাহলে কে এল ইকুয়াল টু কত, এন পাই, ঠিক আছে। এন এর মান তোমরা জানো এটা 0, 1, 2, 3, 4, 5 যা খুশি হতে পারে, ঠিক আছে। এন পাই যদি সাইন কে এল এর মান যদি জিরো হয় তাহলে কে এল ইকুয়াল টু হচ্ছে এন পাই। আচ্ছা, আবার এখানে আরেকটা জিনিস পরিষ্কার যে কে এর মান, কে এর একটা সার্টেন ভ্যালু আছে, আমরা জানি যে 2π/λ, তাহলে ল্যামডার যেহেতু ভ্যালু আছে তাহলে কে এরও ভ্যালু আছে। আবার এল তো একটা নির্দিষ্ট দৈর্ঘ্য, তাহলে তারও ভ্যালু আছে, অর্থাৎ কেও জিরো নয় এলও জিরো নয়, তাহলে কে এল এর গুণফল কখনো জিরো হতে পারে না। এন পাই যদি এন যদি জিরো হয় তাহলে কে এল এর গুণফল অ্যাকচুয়ালি জিরো দাঁড়াচ্ছে, কিন্তু সেটা তো হতে পারে না, তাহলে এন এর জিরো মানটাকে আমি বাদ দেবো, ঠিক আছে, এন এর জিরো মানটা আমি নেব না। বাট এটা কিন্তু সত্য যে সাইন কে এল জিরো হলে কিন্তু কে এল সমান এন পাই, যেখানে এন এর মান কিন্তু জিরো হয়, বাট এই ক্ষেত্রে আমার যে কন্ডিশন এখানে বলে দিয়েছে তাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এন এর জিরো মানটাকে আমি নিতে পারবো না, এটা বাদ যাবে, অর্থাৎ এন এর মান 1 থেকে শুরু হবে, 1, 2, 3, 4 করে শুরু হবে। তাহলে কে ইকুয়াল টু এন পাই বাই এল সিম্পলি, ঠিক আছে। আচ্ছা, কে ইকুয়াল টু 2π/λ, তাহলে 2π/λ ইকুয়াল টু এন পাই বাই এল, তাহলে ল্যামডা ইকুয়াল টু 12/n, তাহলে একটা সম্পর্ক আমি পেলাম, ঠিক আছে। আমার পরিচিত ইকুয়েশন এটা, মানে আমার খুব হেল্পফুল একটা ইকুয়েশন, ল্যামডা ইকুয়াল টু 12/n আমার প্রতিটা কাজে লাগবে। এবার আমি এন এর মানটাকে জাস্ট চেঞ্জ করব আর আমি বিভিন্ন ধরনের আমি লুপ পাবো বা তারের বিভিন্ন ধরনের কম্পন আমি দেখতে পাবো। কীরকম, ল্যামডা ইকুয়াল টু তাহলে 12/n। আচ্ছা, এন এর মান 1 যদি বসাই তাহলে ল্যামডা ইকুয়াল টু 12, তাহলে ল্যামডা যদি 12 হয় তাহলে এল ইকুয়াল টু হচ্ছে λ/2, অর্থাৎ এই যে কম্পনটা দেখতে পাচ্ছি অর্থাৎ একটা মাত্র লুপ তৈরি হবে, তবেই তো আমি বলতে পারি যে এই নিষ্পন্দবিন্দু আর দুটো নিষ্পন্দবিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেহেতু λ/2, তাহলে এল ইকুয়াল টু যদি λ/2 হয় তাহলে একটাই মাত্র লুপ তৈরি হবে, ঠিক আছে, একটাই মাত্র লুপ তৈরি হবে, একটি লুপ পাবো, ঠিক আছে। যদি এল λ/2 হয় তবে একটি লুপ তৈরি হওয়া সম্ভব, দেখো তুমি আর অন্য কোনো লুপ তৈরি করতে পারবে না এখানে, তাহলে এই শর্ত মানবে না, ঠিক আছে। বেশ, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝবে, কিন্তু এইখানে বুঝতে না পারলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, যে
এল যদি ল্যামডা বাই টু এর সঙ্গে সমান হয় তাহলে কিন্তু আমার পুরোটা জুড়ে একটাই লুপ হবে, কারণ একটা লুপের দৈর্ঘ্য ল্যামডা বাই টু করে, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। নেক্সট, যদি এন এর মান যদি টু হয় তাহলে এন এর মান টু হলে ল্যামডা ইকুয়াল টু এল, তো এল ইকুয়াল টু ল্যামডা। তাহলে আমার দুটো লুপ আমাকে তৈরি করতে হবে গোটা তারের মধ্যে, কারণ এটা ল্যামডা বাই টু, এই লুপটা ল্যামডা বাই টু, এই লুপটা ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু প্লাস করলে ল্যামডা টোটালটা, অর্থাৎ টোটালটা আমার ল্যামডা, এল এর সঙ্গে ল্যামডাকে সমান করতে হবে। তাহলে আমাকে দুটো লুপ আমি পাবো, এন যদি টু হয়। এন যদি থ্রি হয় তাহলে থ্রি ল্যামডা ইকুয়াল টু টুয়েলভ বাই থ্রি, তাহলে এল ইকুয়াল টু থ্রি ইন্টু ল্যামডা বাই টু, তাহলে তিনটে লুপ, একটা ল্যামডা বাই টু মানে একটা করে লুপ, পরিষ্কার? তাহলে একটা ল্যামডা বাই টু, একটা ল্যামডা বাই টু, একটা ল্যামডা বাই টু, তাহলে তিনটে লুপ পেয়ে গেলাম গোটা তারের মধ্যে, অর্থাৎ তিনটে লুপ তৈরি হবে। তাহলে দেখো এন এর মান যা হবে তত সংখ্যক লুপ আমি পাচ্ছি এখানে, ততগুলো লুপ তৈরি হচ্ছে, অর্থাৎ এখান থেকে আমি তাহলে তারের কম্পনে কটা করে লুপ তৈরি হবে, কি হবে, সেগুলো কিন্তু আমি বলতে পারছি। ঠিক আছে, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার ওসব আমার জানার দরকারটা কি, কটা লুপ হবে, যা হবে হবে, তাতে আমার কি এসে যায়। কাদের জানার দরকার এবার সেটা আমি এবার তোমাদেরকে বলবো, ঠিক আছে? না, নেক্সট আমার যে আলোচনা আছে সেখানে সেগুলো বেরিয়ে আসবে। আপাতত তোমরা জানলে যে হ্যাঁ, তাহলে একটা ধারণা আমি পেতে পাচ্ছি যে কটা লুপ হবে, কিভাবে হবে সেগুলো, ঠিক আছে, কাঁপাতে পারছি। টান করা এবার একটু অন্যদিকে একটু পড়িয়ে নিই, সেটা যেহেতু এর সঙ্গে রিলেটেড তাই একটু ছোটো করে পড়ে নেবো, বেশি কথা বলবো না, যেহেতু তোমরা খুব ভালো করে জানো এই জিনিসগুলো, বাট তেমন মানে কিছু বোঝার কিছু নেই সেরকম। টান করা তারের সূত্র দেখে রাখবে, অনেক সময় পরীক্ষা দিতে পারে, ঠিক আছে? টান করা তার হচ্ছে এল দৈর্ঘ্যে একটা তার নিয়েছি যার কম্পাঙ্ক এন ধরা হয়েছে, লিনিয়ার ফ্রিকোয়েন্সি। টিটা হচ্ছে এখানে টান, ঠিক আছে? টিটা কিন্তু তোমরা মানে পর্যায়কাল বলে দিও না, ঠিক আছে? এটা টিটা কিন্তু হচ্ছে তারের টান, যদিও আমি ক্যাপিটাল টিকে পর্যায়কাল দিয়ে বোঝাই, কিন্তু এখানে টান। আচ্ছা, আর স্মল এম যেটা নিয়েছি সেটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে তারের ভর, ঠিক আছে? প্রতি একক দৈর্ঘ্যে তারের ভর হচ্ছে স্মল এম। তাহলে আমার যে সূত্র সেটা হচ্ছে যে এন ভেরিয়েশন ওয়ান বাই এল, যদি টি আর এম ধ্রুবক থাকে, ঠিক যেরকম তোমরা জুলের সূত্রে পড়েছো, সে এন ভ্যারিয়াস রুট ওভার অফ টি যদি বাকি দুটো ধ্রুবক থাকে, এবং এন ভ্যারিয়াস ওয়ান বাই রুট ওভার অফ এম যদি বাকি দুটো ধ্রুবক। এটা সূত্র, এই তিনটে সূত্র। এবার এদিকে যদি কম্বাইন করি তাহলে এন ভ্যারিয়াস ওয়ান বাই এল রুট ওভার অফ টি বাই এম। আচ্ছা, ওই এটাকে সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিয়ে আমি একটা কনস্ট্যান্ট বসিয়ে সমান চিহ্ন বসাতেই পারি, তোমরা জানো এটা। যদি একটি মাত্র লুপ তৈরি হয়, অর্থাৎ যেটাকে আমরা মূল সুর বলি, এখানে আমরা দেখেছি যে একটি মাত্র লুপ তৈরি হয়েছে, এ ধরনের ঘটনা তৈরি হলে কিন্তু এই ধ্রুবকটার মান হাফ হয়, তাই সেটার ক্ষেত্রে সমীকরণটা এইরকম হবে। অঙ্ক প্রবলেম দিতে পারে, তাই জন্য আমি এটা পড়িয়ে রাখলাম, এটা ঠিক আছে? এইটুকু শুধু জাস্ট সহজ জিনিস, সূত্রটা মনে রাখবে আর এই এক্সপ্রেশনটা, ফাইনাল এক্সপ্রেশনটা মনে রাখবে। এটা কিন্তু টু কিন্তু মূল সুরের জন্য, তাহলে লুপ সংখ্যার ওপর কিন্তু ডিপেন্ড করছে এটা, ঠিক আছে? বেশ, এবার আমি আবার মূল সুর আর উপসুর এবং তার সমমেল, তোমরা অলরেডি ক্লাস 9-এ পড়েছো যে মূল সুর হচ্ছে যে একটা স্বরের মধ্যে অনেকগুলো সুর থাকে, তার মধ্যে একদম যেটা মিনিমাম ফ্রিকোয়েন্সি যার, সেটাকে আমরা মূল সুর বলি, যার কম্পাঙ্ক সবথেকে কম। তার উপরে যতগুলো কম্পাঙ্ক আছে সেগুলোকে আমরা উপসুর বলি। উপসুরের মধ্যে আবার আমরা জানি যে যে সমস্ত উপসুরগুলোর কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিতক তাদেরকে আমরা সমমেল বলি, এখানে যেটাকে ইংরেজিতে বলবো হারমোনিক্স, ঠিক আছে? সমমেল। তো সেই জিনিসগুলো এবার আমার কাছে আছে। প্রথমত হচ্ছে আমি বলেছি যে যদি একটা মাত্র লুপ তৈরি হয় তাহলে আমি সেটাকে মূল সুর বলছি, অর্থাৎ এর থেকে কম কিন্তু আর তুমি কম্পাঙ্ক তৈরি করতে পারবে না কোনোভাবে, কারণ জিরোটা লুপ বা অর্ধেক লুপ তৈরি করা যাবে না। সো একটা লুপ তোমাকে মিনিমাম তৈরি করতে হবে। তো একটা লুপ তৈরি হলে আমি কী দেখলাম না, এল ইকুয়াল টু ল্যামডা বাই টু অলরেডি দেখে নিয়েছি। সো ল্যামডা ইকুয়াল টু 12, ঠিক আছে? তাহলে তরঙ্গের বেগ ভি ইকুয়াল টু এন ল্যামডা ফর্মুলা থেকে যদি আমি এনটাকে n1 ধরি, মূল সুর ধরি, তাহলে ভি বাই ল্যামডা, ল্যামডা সমান 12, ঠিক আছে? মূল সুরের ক্ষেত্রে মূল সুরের ক্ষেত্রে 12, কিন্তু সবারই ক্ষেত্রে নয়। তাহলে ভি বাই 12 হচ্ছে আমার মূল সুরের কম্পাঙ্ক n1, ঠিক? আচ্ছা, তাহলে পেলাম। যদি দুটো লুপ তৈরি হয়, এরকম দুটো লুপ তৈরি হলে আমরা দেখতে পাচ্ছি যে এল ইকুয়াল টু ল্যামডা, ঠিক আছে? ল্যামডা বাই টু প্লাস ল্যামডা বাই টু, তাহলে ল্যামডা এল ইকুয়াল টু, তাহলে n2 কম্পাঙ্কটা ধরলাম, তাহলে n2 সমান কত, ভি বাই ল্যামডা, তাহলে ভি বাই এল, অর্থাৎ ভি বাই এল হলে তাহলে দেখো এটা কী হবে, n1 এর দ্বিগুণ হয়ে যাচ্ছে না, 2 ইন্টু n1, কারণ ভি বাই 12 সমান n1, তাহলে এটা উপর নিচে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে 2 ইন্টু n1, অর্থাৎ n2টা n1 এর ডবল।
অর্থাৎ দ্বিতীয় যে উপসুর সেটা প্রথম তোমার একদম যেটা মূল সুর তার দ্বিগুণ। আচ্ছা, যদি এবার 3টে লুপ তৈরি হয় তাহলে এল সমান কত 3 ইন্টু λ/2, সেখান থেকে n3 ভি বাই ল্যামডার মান যদি বসিয়ে দিই এই মানটাকে, তাহলে দেখা যায় 3/3v/2l অর্থাৎ 3 ইন্টু n1, অর্থাৎ 3টে লুপ যদি তৈরি হয় তাহলে যে কম্পাঙ্কটা আমি পাচ্ছি সেটা মূল সুরের 3 গুণ কম্পাঙ্ক। ঠিক আছে, অর্থাৎ মূল সুর হচ্ছে সর্বনিম্ন এবং ওটাই হচ্ছে তাহলে আমি প্রথম হারমোনিক্স বা ফার্স্ট হারমোনিক্স। তারপরে কিন্তু আমি যেগুলো পাচ্ছি সেগুলো সবাই দেখো মূল সুরের দ্বিগুণ 3 গুণ, যেহেতু দ্বিগুণ 3 গুণ গুণিতক, তাহলে আমি সেগুলোকে সমমেল বা হারমোনিক্স বলতেই পারি। তাহলে অর্থাৎ এই হারমোনিক্সগুলো আমি কিন্তু পাচ্ছি। অর্থাৎ এটাই আমার যে উদ্দেশ্যটা, যে কেন আমি এইসবগুলো জানতে যাচ্ছি এত হারমোনিক্সের ব্যাপার। হ্যাঁ, আমার হারমোনিক্সটা এই কারণেই দরকার যে আমার যখন বাদ্যযন্ত্রগুলো যখন বাজানো হবে তখন আমি কি ধরনের সুর তৈরি করব সেটা কিন্তু নির্ভর করছে আমি ওই গিটারের তারটাকে কোথায় গিয়ে কাঁপাবো। যদি মাঝখানে ধরে ঠোকা মারি তাহলে এই রকম দুটো তৈরি হবে। যদি সেটাকে অন্য কোথাও দিই 1/3 দূরত্বে যদি ঠোকা মারি তাহলে কীরকম হবে, বা 1/4 দূরত্বে যদি ঠোকা মারি তাহলে কীরকম হবে, কতগুলো উপসুর বেরিয়ে আসবে, কাদেরকে পাবো, এইগুলো আমার কিন্তু এইখান থেকে জানতে পারবো। এই জন্যে আমার এগুলো জানা দরকার যে এর সঙ্গে কি সম্পর্ক, অর্থাৎ লুপের সঙ্গে আমার মূল সুর উপসুর তাদের কীরকম কী সম্পর্ক সেটা আমি এখান থেকে পেলাম। নেক্সট আমার যেটা আছে লাস্ট, যেটা আজকে পড়াবো, যেটা আর এর বেশি আজকে পড়াবো না, নেক্সট দিন আবার অন্য জিনিস শুরু করবো, সেটা হচ্ছে যে দুটো প্রবলেম। জাস্ট খুব ভালো করে শুনবে এই প্রবলেমটা, কারণ এই ধরনের প্রবলেম আসে পরীক্ষায়। বলছে যে একটা তারকে কাঁপানো হচ্ছে, তারটা কাঁপছে, ঠিক আছে। হঠাৎ তুমি কী করলে না, তার 1/3 ডিস্টেন্সে অর্থাৎ L/3 এই ডিস্টেন্সে তুমি আঙুল দিয়ে স্পর্শ করলে একটা, ঠিক আছে। তাহলে কোন কোন উপসুরগুলো থাকবে আর কোন কোন উপসুরগুলো থাকবে না, এই যদি প্রশ্ন দেয়, শুনে অবাক লাগতে পারে। এখন অবাক লাগার কিছু নাই। প্রথমত হচ্ছে যে একটা তার যখন বাঁধা অবস্থায় আছে তখন কাঁপছে, মানে পরিষ্কার কথা যে তার দুপ্রান্তে কিন্তু অবশ্যই নিস্পন্দবিন্দু তৈরি হয়ে গেছে। এখানে নিস্পন্দবিন্দু, এখানেও নিস্পন্দবিন্দু, ঠিক আছে, দুটো নিস্পন্দবিন্দু তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে L/3 স্পর্শ করে দিলাম হাত দিয়ে, তাহলে এই জায়গার কম্পনটা কিন্তু থেমে গেল, পরিষ্কার কথা। তাহলে এখানেও একটা নিস্পন্দবিন্দু তৈরি হয়ে গেল, ঠিক আছে। ওকে, এখন এই নিস্পন্দবিন্দু তৈরি হওয়ার ফলে কারা ক্ষতিগ্রস্ত হবে, কোন সুরগুলো বাদ চলে যাবে এবং কোন সুরগুলো থাকবে সেটা আমাকে এবার দেখতে হবে। আমি ক্লাস হলে তোমাদের একটু ভাবার সময় দিতাম, যেহেতু ক্লাস নয় তাই আমি চাইবো যে তোমরা এক্ষেত্রে ভিডিওটাকে একটু পজ করে নিজেরা একটু ভাববে, ভেবে তারপরে আমার উত্তরটা শুনবে। তো যেটা হয় যে এখানে অর্থাৎ নিস্পন্দবিন্দু আমাকে পেতেই হবে। তাহলে অন্যান্য যে সুরগুলো হচ্ছে, ধরো এই যে মূল সুরের নিস্পন্দবিন্দু তো এখানে নয়, তাহলে আমি এখানে নিস্পন্দবিন্দু ক্রিয়েট করে দিলাম জোর করে, তাহলে কী হলো, মূল সুর কিন্তু আমি পাবো না, কারণ আমি এখানে মূল সুরের নিস্পন্দবিন্দু বানিয়ে দিয়েছি। তো মূল সুরের নিস্পন্দবিন্দু এখানে হয় না, তাহলে পাবো না। আচ্ছা, যদি দ্বিতীয় সমমেলটাকে নিই, যার এই লুপ, দুটো লুপ, তার ক্ষেত্রে আমি এখানে জোর করে নিস্পন্দবিন্দু বানিয়ে দিয়েছি, তাহলে এর নিস্পন্দবিন্দু কিন্তু হয় না, এর জোর করে বানিয়ে দিয়েছি, তাহলে এই সুরটাও আমার বাদ চলে গেল, পাবো না এগুলোকে। কিন্তু যার এই যে 3টে লুপ, তার ক্ষেত্রে দেখো নিস্পন্দবিন্দুটা এখানেই আছে, আমি আবার এইখানে হাত দিয়ে তাকে নিস্পন্দবিন্দু বানালাম, তাহলে তার কি কোনো ক্ষতি হলো তাতে? তার কিন্তু কোনো ক্ষতি হলো না। কারণ কি না, তার নিস্পন্দবিন্দু এখানে ছিলই, আমি আবার তাকে নিস্পন্দবিন্দু বানিয়ে দিয়েছি এখানে, অর্থাৎ এর সরণটাকে শূন্য করে দিয়েছি, তাতে তার কিন্তু কোনো ক্ষতি হলো না, সে কিন্তু সিম্পলি বেরিয়ে চলে গেল। অর্থাৎ তাহলে 3 নম্বর যে সমমেল সেটা কিন্তু আমি পেয়ে গেলাম, ঠিক। একটা ছোট্ট উদাহরণ দিই, ধরো তোমরা সবাই মিলে ঠিক করলে যে ক্লাসে নিজের নিজের জন্মদিনের দিন কেউ স্কুলে যাব না, বাকি সব দিন স্কুল যাব, কিন্তু নিজের নিজের জন্মদিনের দিন যাব না। তো সেই অনুযায়ী সবাই নিজের নিজের জন্মদিনের দিন কামাই করতে শুরু করলে একদিন করে, তাহলে কি হলো, প্রত্যেকে একদিন করে অ্যাবসেন্ট হয়ে গেলে কিন্তু, ঠিক আছে, প্রত্যেকে একদিন করে কিন্তু অ্যাবসেন্ট হয়ে গেলে। এখন দেখো মাথায় বুদ্ধি করে, যাদের যাদের জন্মদিন এবার রবিবার পড়ে যাবে বা ছুটির দিনে পড়ে যাবে, তারা কিন্তু অ্যাবসেন্ট হলো না, কিন্তু তারা কিন্তু 100% প্রেজেন্ট থাকলো। হ্যাঁ, তো এটাও কিন্তু ঠিক তাই,
অর্থাৎ তারা কিন্তু তাদের কোনো অসুবিধা হলো না, কিন্তু জন্মদিনটা রোববারে পড়ে গেছে, কাজে তাদের স্কুল কামাই করতে হলো না, বাকি তারা সব দিন স্কুল গেলে তাহলে 100% প্রেজেন্ট। এরও কিন্তু ঠিক তাই, অর্থাৎ এর নিষ্পন্দ বিন্দুটাই এখানে। আবার তুমি এটাকে হাত দিয়ে নিষ্পন্দ বিন্দু বানিয়ে দিলে, তাতে তার কী অসুবিধা হলো? কিছুই হলো না, চলে গেল। তাহলে 3 নম্বর সমমেলকে আমি পাবো, উপসূলকে পাচ্ছি। আচ্ছা, এই 3 নম্বর সমমেলটাকে যদি আবার আমি দুটো ভাগে দুটো লুপে ভাঙি, এই এই ঠিক আছে, এই এই এই, অর্থাৎ ছটা লুপ যদি তৈরি করি, তাহলে সেই সমমেলটা আমি পাবো। তারও তো কোনো সমস্যা নেই, তারও তো নিষ্পন্দ বিন্দু এখানে, তাই না? বেশ, এবার এই লুপের ভিতরে এই যে লুপটা পেয়েছি, অর্থাৎ এই যে 1-এর 3 দূরত্বে যে লুপটা, তাকে যদি আমি 3টে লুপে ভাঙি, অর্থাৎ একেও 3টে লুপে ভাঙলাম, অর্থাৎ 9টা লুপ তৈরি করলাম, সেক্ষেত্রেও দেখো তাদেরও নিষ্পন্দ বিন্দু এখানেই থাকবে, তারও কোনো সমস্যা হবে না। তাকে যদি 4টে লুপে ভাঙি এর ভেতরটাকে, তাহলে 12টা লুপ তৈরি হবে টোটাল, তারও কোনো অসুবিধা হবে না। অর্থাৎ 3-এর যে গুণিতক 3, 6, 9, 12, এই উপসূলগুলো কিন্তু কোনো সমস্যা হবে না, এরা কিন্তু উপস্থিত থাকবে। বাকি সব উপসূলগুলো কিন্তু তোমার অ্যাবসেন্ট হয়ে যাবে, যেহেতু আমি ওখানে নিষ্পন্দ বিন্দু তৈরি করে দিয়েছি। বোঝা গেল? ব্যাস, নেক্সট প্রশ্ন হচ্ছে যে একই রকম প্রশ্ন একটু ঘুরিয়ে, সেটা হচ্ছে যে এইরকম একটা তার আছে স্থির অবস্থায়, আমি তার L/3 দূরত্বে আমি তাকে টেনে ছেড়ে দিলাম, সেক্ষেত্রে কোনগুলো থাকবে আর কোনগুলো অ্যাবসেন্ট হবে। এবার দেখো, আবার তোমরা ভেবে তারপরে উত্তরটা দেখবে। দেখো এবার ঘটনাটা অন্য রকম হতে শুরু করবে, ঠিক আছে? কীরকম ঘটনা না, একে যদি আমি টেনে ছেড়ে দিই এই জায়গাটাকে, তার মানে অবশ্যই এখানে একটা অ্যান্টিনোড বা সুস্পন্দ বিন্দু তৈরি হবে। এখানে নোড থাকবে নিষ্পন্দ, এখানে নিষ্পন্দ কনফার্ম, কারণ যে দুটো বাঁধা আছে। কিন্তু এই জায়গাটাকে যদি টেনে ছাড়ি, তাহলে এখানে অবশ্যই সুস্পন্দ বিন্দু তৈরি হবে, ঠিক আছে? এবার বাকিদের ক্ষেত্রে দেখো, যেহেতু সরণ আমার থাকবেই, কোনো অসুবিধা নেই, কিন্তু এই 3, 6, 9 এদের কিন্তু এখানে নিষ্পন্দ বিন্দু, মানে ন্যাচারাল যে নিষ্পন্দ বিন্দু সেটা কিন্তু এখানে হওয়ার কথা এদের, কিন্তু আমি এখানে তাদেরকে টেনে ছেড়ে দিয়েছি, জোর করে সুস্পন্দ বিন্দু করে দিয়েছি, তাহলে এরা সবগুলো কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে। তখন বাকিদের কিন্তু কোনো সমস্যা হবে না, তখন বাকিরা কিন্তু বের পাস করে যাবে, কিন্তু 3, 6, 9 এরা কিন্তু 12 এরা কিন্তু অ্যাবসেন্ট হতে শুরু করবে, ঠিক আছে? যেহেতু তাদের ওখানে নিষ্পন্দ বিন্দু হয়, কিন্তু ওখানে সুস্পন্দ বিন্দু মাস্ট, যেহেতু আমি টেনে ছেড়ে দিয়েছি, তাহলে ওরা কোনোভাবেই ওখানে সুস্পন্দ বিন্দু তৈরি করতে পারবে না, এরা, বাকিরা পারবে, বাকিদের কোনো সমস্যা নেই, অর্থাৎ বাকিরা কিন্তু তখন থাকবে, এরা শুধু বাদ যাবে। এই প্রবলেমটা তোদেরকে দেখালাম। ব্যাস, ভিডিওটা তোমরা ভালো করে এবার দেখো, তারপরে তোমরা পড়ো বইটাকে ভালো করে, নেক্সট আমি প্রবলেম করাবো, কিন্তু তার আগে আমার অনেকটা আছে এই চ্যাপ্টারটা, যেহেতু চ্যাপ্টারটা বাকি জিনিসগুলো এক এক করে শুরু করব, ঠিক আছে? নেক্সট দিন আমি তোমাদেরকে খোলা নল, বদ্ধ নল এগুলো একটু পড়াবো, খুব ইম্পর্টেন্ট জিনিস। তোমাদের প্র্যাকটিক্যালও আছে এখানে, সেই প্র্যাকটিক্যালগুলো হবে। তারপরে তোমাদের আরও জিনিস আছে, অলরেডি আমি ইন্টারফারেন্সের কথা বললাম, তারপরে আমি তোমাদেরকে বিট বা স্বরকম্পের কথা বললাম, সেগুলোও তোমাদেরকে এক এক করে পড়াবো, ঠিক আছে? ভিডিওটা বড় হলো, তোমরা ভালো করে দেখো, ধৈর্য ধরে দেখো, তারপরে পড়বে। নেক্সট, থ্যাংক ইউ।